পণ্যদ্রব্য নিয়ে যখন কাজ করে, পণ্যদ্রব্য আমরা যখন ক্রয় করি, এই পণ্যদ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখি, পণ্য হিসাব লিখি না। হ্যাঁ, আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো কি, ক্রয় হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা। তো প্রথমে আমরা জিনিসটা খেয়াল করব, সেটা হলো প্রথমে আমরা ক্রয় হিসাব জিনিসটা কি সেটা বুঝবো, তার পরবর্তীতে আমরা কি ক্রয় হিসাব সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসো, আমরা বলছিলাম আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানের কয় ভাগ করতে পারি আমরা, বলতে পারবো? প্রতিষ্ঠানের যে কার্যক্রম, হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে, আচ্ছা, কার্যক্রমের ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান। তো কার্যক্রমের ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠানকে চাইলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান, উৎপাদনমুখী উৎপাদনমুখী ব্যবসায়। একটা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী ব্যবসা। আর একটা হলো সেবামূলক ব্যবসা, সেবামূলক ব্যবসা। তো এই তিন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান আমরা আমাদের চারপাশে দেখতে পারি। এখন প্রথম কথা বুঝো, এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো ভিন্ন হয়েছে কেন? তার কার্যক্রমের কারণে, ঠিক না? তো সেবামূলক প্রতিষ্ঠান এর মূল কাজ কি নিয়ে কাজ করে? সেবা নিয়ে কাজ করে। তো সেবামূলক প্রতিষ্ঠানে পণ্যর কোনো আলোচনা নাই, কারণ সে কোনো পণ্যদ্রব্য বিক্রি করে না, কোনো কিছু ক্রয় করে, মানে পণ্যদ্রব্য সে ক্রয় করে না। কেন পণ্যদ্রব্য নিয়ে একটু আলোচনা করতেছি পরে আমরা। এবার মেন বিষয় বুঝো, সেবামূলক প্রতিষ্ঠানের মূল কাজটা কি? সেবা দিয়ে ইনকাম করা, ঠিক না? তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে পণ্য নিয়ে কোনো আলোচনা নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এরা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করে। এরা কি নিয়ে কাজ করে? পণ্যদ্রব্য নিয়ে কাজ করে। তো এখন পণ্যদ্রব্য নিয়ে যখন কাজ করে, পণ্যদ্রব্য আমরা যখন ক্রয় করি, এই পণ্যদ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখি, পণ্য হিসাব লিখি না। হ্যাঁ, পণ্য যদি আমরা কি করি, ক্রয় করি, তাহলে তার পরিবর্তে আমরা কি হিসাব লিখি? ক্রয় হিসাব লিখি। এখন ক্রয় হিসাব কখন লিখবো, কখন লিখবো না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোন ক্রয়কে ক্রয় হিসাব লিখবো, কোন ক্রয়কে ক্রয় হিসাব লিখে অন্য কিছু লিখবো, সেটা নিয়ে আলোচনা করতেছি। এবার খেয়াল করো, উৎপাদনমুখী প্রতিষ্ঠান সে কি করে? সে প্রথমত কাজ করে কাঁচামাল নিয়ে কাজ করে, নাকি? তো এই কাঁচামালকে, এই র মেটেরিয়ালকে সে একটা পণ্যের রূপদান করে। তাহলে এই কাঁচামাল যখন সে ক্রয় করবে, উৎপাদনমুখী প্রতিষ্ঠান যখন কাঁচামাল ক্রয় করবে, কি করবে? কাঁচামাল ক্রয় করবে, তখন এটাকে ক্রয় হিসাবে লেখা হবে। কারণ কি? কারণটা হলো, ক্রয় হিসাব তখনই লিখবো যেটা নিয়ে আমরা ব্যবসা করি, যেটা নিয়ে আমরা কি করি? ব্যবসা করি। যে প্রতিষ্ঠান যেটা নিয়ে ব্যবসা করবো, সেই প্রতিষ্ঠানকে সেটা কি? পণ্য দেবো। কথা বুঝতে পারছি না? বুঝলি? যেমন আমার হাতে এই মার্কারটা, এই মার্কারটা কোনো কোনো কোম্পানি বানাইছে। এই যে কোম্পানি যখন বানাইছে, কোম্পানি সেটা পণ্য দেবো। আর এই পণ্যটা যেন মার্কারটা আমরা হাতে পাইছি, এটা তো সরাসরি এরকম ছিল না, ছিল প্রথমে ছিল না। এটাকে রূপান্তর করতে হতো আমি র মেটেরিয়াল থেকে, এই যে কাঁচামাল থেকে, এই যে কাঁচামাল থেকে কি করছে? পণ্য রূপান্তর করছে। তো এই কাঁচামাল যখন ক্রয় করছে এই প্রতিষ্ঠান, তখন এই কাঁচামাল ক্রয়কে কি হিসাবে লেখা হয়েছে? তার মানে কি, আমরা যখন কোনো পণ্য নিয়ে, মানে যেই টপিকটা নিয়ে ব্যবসা করা হবে, সেই টপিকটাকে বলা হবে কি? পণ্যদ্রব্য। সেটা প্রতিষ্ঠানের নামের উপর ডিপেন্ড করে, অথবা প্রতিষ্ঠানের নাম না হলেও কনসেপ্টের উপর ডিপেন্ড করবে, যেটা কোন ধরনের প্রতিষ্ঠান। কথা বুঝতে পারছি? যেমন ধরো ফার্নিচারের প্রতিষ্ঠান, দেখা যাবে ফার্নিচার লেখা শব্দটা উল্লেখ থাকে, ফার্নিচার। ধরো আক্তার ফার্নিচার, হাতিল ফার্নিচার, এরকম করে অনেক ফার্নিচার, লাবানা ফার্নিচার, এবং ফার্নিচার নাম উল্লেখ থাকে। তাহলে এই আক্তার ফার্নিচার বা হাতিল ফার্নিচারের ফার্নিচারগুলা, খাট, টেবিল, চেয়ার, এগুলা কি? তার পণ্যদ্রব্য। এই পণ্যদ্রব্যটাই আবার যদি তুমি কোনো একটা শোরুমে যাও, সে তুমি ধরো কোনো ফ্রিজের শোরুমে গেছো, ফ্রিজ, টিভি এসবের শোরুমে, ওইখানে ধরো ক্যাশ বাক্স আছে, ওই ক্যাশ বাক্স তার কি হবে? তার তো পণ্য হবে না, কারণ কি? সেটা ব্যবহার করতেছে। তার জন্য পণ্যদ্রব্য কি? ফ্রিজ, টিভি, হ্যাঁ, এসি। আবার ওই হাতিলে যখন তুমি যাবা, হাতিলে যে ফ্রিজ, টিভি যেগুলি থাকবে, সেগুলি সে বিক্রির জন্য রাখে না, সে কিসের জন্য রাখছে? ব্যবহারের জন্য। তার মানে কি, তোমাকে বুঝতে হবে প্রতিষ্ঠানটা কোন ধরনের। প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে কি পণ্যদ্রব্য কোনটা হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আমরা আবার। তো
তো এখন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঁচামাল ক্রয় করলে কি হিসাব লিখি আমরা? ক্রয় হিসাব লিখি। কখন ক্রয় হিসাব লিখবো সেটা নিয়ে আরো ডিটেলস আমরা সামনে আলোচনা করতেছি। এবার আসো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এ কি করে? রেডি, যে প্রোডাক্ট রেডি একেবারে রেডিমেড আছে, জাস্ট কিনছে আর বিক্রি করবে, কিনবে আর বিক্রি করবে। ধরো এই মার্কেটটা আমি একটা লাইব্রেরি থেকে কিনছি, এই মার্কেটটা যখন লাইব্রেরি থেকে কিনছি, লাইব্রেরি তো এটা প্রডিউস করেনি, করছে? তাই প্রডিউস কেউ না কেউ করছে, কে করছে? এই কোম্পানি করছে। কোম্পানির নাম কি এখানে? এই যে মোনামি সিগমা ফ্লো, হ্যাঁ, এই কোম্পানি কি করছে? বানাইছে, থাইল্যান্ডের কোম্পানি, থাইল্যান্ড থেকে তো হাইটা বাংলাদেশ আসেনি। তার মানে যে এটা কি করছে? তারা ক্রয় বিক্রয়ের কাজ করছে। তাহলে এই যে ক্রয় বিক্রয়ের কাজ করছে, এরা কি র মেটেরিয়াল লাগে? তাদের লাগে না, এরা তৈরি পণ্যটা কি করে? কেনে আর বিক্রি করে, মানে ক্রয় করে আর বিক্রি করে। তার মানে কি, সে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে সেই প্রোডাক্টে তার কি হবে? ক্রয় হিসাব হবে। তার মানে সে ডাইরেক্ট কি নিয়ে কাজ করে? প্রস্তুত পণ্য নিয়ে কাজ করে। প্রস্তুত দিতে পারে, আধা প্রস্তুত দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, কিন্তু ধরে নাও প্রস্তুত পণ্য। তাহলে যখন প্রস্তুত পণ্য মানে সে তার ব্যবসার আইটেমটা পারচেস করবে, মানে ক্রয় করবে, তখন সেটাকে আমরা কি হিসাব লিখি? ক্রয় হিসাব। কথা কি বুঝতে পারছি না বুঝিনি? এখন আসো আমরা কিছু কথা এখানে পণ্যদ্রব্য কিভাবে জাস্টিফিকেশন করবে, যেটা পণ্যদ্রব্য নাকি এটা অন্য কিছু, সম্পদ নাকি অন্য কিছু। দেখো খেয়াল করি, ধরো আমার প্রতিষ্ঠান হলো লাইব্রেরি কি? লাইব্রেরি। তো লাইব্রেরিতে যদি চিন্তা করি, লাইব্রেরিতে খাতা, কলম, পেন্সিল, এগুলা কি তার পণ্য না? হ্যাঁ, তার মানে পণ্য হইতেছে কি, যেটা ক্রয় করছি বিক্রয়ের উদ্দেশ্যে, মানে আমি বিক্রি করবো এই উদ্দেশ্যে ক্রয় করছি, সেটাকে আমরা কি বলবো? ক্রয় হিসাব। তাহলে এবার যদি বলি, আমি যদি কোন ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো কিছু ক্রয় করি বিক্রয়ের উদ্দেশ্যে, সেটা কি হবে? আমার পণ্যদ্রব্য। এখন যে চিন্তা করো, এটা যদি আমি কি করবো, তাহলে এইটা পণ্যদ্রব্য কখন হলো? কারণ এটা আমি কি করবো? পণ্য বিক্রয় করব, না বুঝি নাই? কিন্তু তাহলে পণ্য বিক্রয় করলে সেটা কি হবে? পণ্য হিসাবে কাউন্ট করব। আর পণ্যদ্রব্য ক্রয় করলে আমরা কি লিখি? ক্রয় হিসাব লিখবো। কথা বুঝতে পারছি এতটুকু? কিন্তু কিন্তু যদি এই খাতা, কলম, পেন্সিল এটা যদি এই লাইব্রেরি যদি কি করে? ব্যবহার করে, কি করে? ব্যবহার করে, তখন সে কিন্তু কি লিখবে? মনিহারি হিসাব লিখবে। কি লিখবে? কারণ এটা তার পণ্যদ্রব্য হিসাবে তখন বিবেচনা করা হয় নাই, সে ব্যবহার করবে। ব্যবহার করলে এই লাইব্রেরি কি, আচ্ছা লাইব্রেরি হিসাব রাখা যাবে, খাতা ব্যবহার করে না, কলম ব্যবহার করে না, এগুলো কি দোকান থেকে নিতে পারে না সে? তাহলে ওইটা যখন ব্যবহার করবে তখন কি নামে লিখবে? মনিহারি নামে, ক্রয় হিসাবে লিখবে না। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি হবে? মনিহারি। তখন মনিহারি হিসাব লিখবো আমরা, ঠিক না? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এইবার খেয়াল করো, ধরো আমার কোনো ফার্নিচারের দোকান, ঠিক আছে? তো ফার্নিচারের দোকান যদি হয়, তাহলে এই ফার্নিচারের দোকানে ফার্নিচার যেমন আমাদের কি চেয়ার, টেবিল, আসবাবপত্র, এই ইত্যাদি জিনিসগুলা, এইগুলা কি আলমারি বা যা কিছু বলি সেগুলা কি, এই যে এই ফার্নিচারের যে দোকান, এই ফার্নিচারের দোকানের জন্য কি বলতো? হ্যাঁ, পণ্যদ্রব্য। তার মানে এইগুলা কি তার পণ্য। তাহলে এইগুলা যখন সে দোকানে উঠাবে তখন কিসের জন্য উঠাইছে? বিক্রয়ের উদ্দেশ্যে। তার মানে কি এই পণ্যদ্রব্যটা এটা কেন পণ্যদ্রব্য হলো? কারণ এখানে কি ছিল? পণ্য বিক্রয়ের উদ্দেশ্য ছিল, অথবা উৎপাদন করছে বিক্রয়ের জন্য, অথবা কি ছিল? পণ্য বিক্রয়ের উদ্দেশ্য ছিল। দুটা কথা একটা কথা প্রযোজ্য। উৎপাদনমুখী প্রতিষ্ঠান হলে উৎপাদন করছি বিক্রয়ের উদ্দেশ্যে, আর ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হলে পণ্য বিক্রয়ের জন্য ক্রয় করছি। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আমি যদি এই দেখো এই প্রতিষ্ঠানে কি দেখো তো, আচ্ছা ফার্নিচারের দোকানে কি ভাই একটা ক্যাশ বাক্স নাই? বসার জন্য কিছু চেয়ার টেবিল রাখে নাই, কাস্টমার আসলে চেয়ার টেবিলে বসবেন। তাহলে ওই চেয়ার টেবিল গুলো কি করতেছে? কাজটা কি করতেছে সে? ব্যবহার করতেছে। তার মানে এই ফার্নিচার গুলাই, এই যে চেয়ার টেবিল, এইগুলো যদি ব্যবহারের জন্য হয়ে যায়, তাহলে ব্যবহারটা করলে এটাকে আমরা আসবাবপত্র হিসাবে লিখি। কারণ এটা লম্বা সময় কি করতে পারি? আমি ব্যবহার করতে পারি, মুনাফার জন্য সাহায্য করে, এই জন্য কি আমাদের স্থায়ী সম্পদ হিসেবে কাউন্ট করি। তাহলে এখানে তখন আমরা কি লিখি? আসবাবপত্র। তার মানে এখানে পণ্যদ্রব্য যখন হবে তখন কি লিখি আমরা? ক্রয় হিসাব। আর যখন আমি কি করি? ব্যবহারের জন্য কিনি, তখন কি লিখি? আমি আসবাবপত্র। দেখো তো কনসেপ্টটা কি বুঝতে পারতেছেন? তার মানে আমি এখানে আলোচনার মূল যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো কি, ক্রয় হিসাব হবে কি কখন, সেটা ডিপেন্ড করবে প্রতিষ্ঠানের উপর, প্রতিষ্ঠান কি করতেছে। কথা কি বুঝতে পারতেছে না বুঝিনি? আচ্ছা, এই যদি কথাটা আমরা এতটুকু বুঝি, তার মানে আমাদের আবার একটু রিভিশন চিন্তা করি, রিপিট আলোচনা করি। দেখো কি বলছে এখানে,
উৎপাদনকারী প্রতিষ্ঠান হইলে উৎপাদন করি বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে যা আমি বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন করব সেটা আমার পণ্যদ্রব্য। কথা ক্লিয়ার? আচ্ছা, ধরো আমার কম্পিউটার যে একটা প্রতিষ্ঠানে যদি কম্পিউটার থাকে, কি থাকে, কম্পিউটার বা ল্যাপটপ যেটাই থাকুক। এখন ধরো ডেল কোম্পানি ল্যাপটপ বাইরে আছে, ডেল কোম্পানির কাছে কি এটা অ্যাসেট হবে? পণ্যদ্রব্য হবে। কেন পণ্যদ্রব্য হবে? সে উৎপাদন করতেছে বিক্রয়ের উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে। এবার ক্রয় বিক্রয়কারী ধরো আমাদের ঢাকা শহরে মিরপুর 10 নম্বর বলো, এলিফ্যান্ট রোড বলো, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় কি এখন প্রচুর পরিমাণে কি আমাদের ডিভাইসগুলো বিক্রি হয়, ল্যাপটপ কম্পিউটার ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বিক্রি হইতেছে। এখন চিন্তা করো তারা কি করতেছে, হয় একেবারে মেইন কোম্পানি থেকে পারচেজ করতেছে, অথবা কি সেকেন্ড হ্যান্ড থার্ড মানে সেকেন্ড পার্টি থার্ড পার্টির কাছ থেকে কি করতেছে, পাইকারি কিনতেছে। যেমন কিনতেছে, সে কিসের জন্য কিনতেছে? বিক্রি করে। তার মানে কি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান কি কি করতেছে? পুনরায় বিক্রি করবে, এই জন্য কিনতেছে। আর সেবামূলক প্রতিষ্ঠান কখনোই পণ্য নিয়ে কাজ করে না, এই জন্য আমরা কি সেবামূলক প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় হিসাব পাই না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এত যদি বুঝি তাহলে আমাদের যে ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবের কনসেপ্টটা বুঝতে পারছি। যা কিছু নিয়ে আমি ব্যবসা করব, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ব্যবসা করব, সেটাকে আমরা কি বলবো? পণ্যদ্রব্য বলবো। সেটা প্রতিষ্ঠানের দিকে তাকায় আমাকে বুঝতে হবে এটা কি পণ্যদ্রব্য নাকি এটা অ্যাসেট নাকি এটা খরচ। কথা বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমরা চিন্তা করি যে আমরা ক্রয় হিসাবটা মানে পণ্যদ্রব্যটা কত উপায়ে ক্রয় করতে পারি, কতটা উপায়ে ক্রয় করতে পারি। তো পণ্যদ্রব্য ক্রয় আমরা কত উপায়ে করতে পারি সেটা একটু খেয়াল করো। আমরা জাবেদা, আমরা কোনো কিছু কি ডাইরেক্টলি উত্তর শুরু করব না, আগে বুঝবো পরে কি করব, জাবেদা নিয়ে আলোচনা করবো নাকি। জাবেদা যদি আমি চাইলে কি করতে পারতাম না যে ক্রয় হিসাব আসলে জাবেদা শুরু করি। তুই পণ্যই ছিল না, তোমার ক্রয় হিসাব বুঝে আমার জাবেদা বুঝে লাভটা কি? লাভ আছে কোনো? আগে আমাকে কি করতে হবে? পণ্য চিনতে হবে। তো পণ্য আমরা চিনলাম, কোনগুলো আমার পণ্য, কাকে আমি ক্রয় হিসাব বলবো, এতটুকু ক্লিয়ার। এবার আসো এই ক্রয়টা আমি কত উপায়ে করতে পারি। আমি বললাম কি পণ্যটা কত উপায়ে আমি ক্রয় করতে, পণ্য ক্রয় আমি কত উপায়ে করতে পারি। নর্মালি চিন্তা করো, পণ্যটা আমি নগদে কিনতে পারি। কিসে কিনতে পারি? নগদ। আচ্ছা, নগদে যদি আমি কিনি তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। তাহলে নগদান হিসাব এটা কি আমাদের চলতি সম্পদ না? এই চলতি সম্পদটা কি পাইতেছে আমাদের? হ্রাস পাইতেছে। তো চলতি সম্পদ হ্রাস পাইলে কি হবে? ক্রেডিট। আর আমি কি ক্রয় করছি? পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় করলে কি ক্রয় হিসাব এটা আমাদের প্রত্যক্ষ খরচ, এটা আমাদের কি পাইছে? প্রত্যক্ষ খরচটা বৃদ্ধি পাইছে, জন্য কি হবে? ডেবিট হবে। আচ্ছা, আমি নগদ ছাড়া কি কিনতে পারি? চেকে কিনতে পারি না পাই না? পারি। তো চেকে কিনলে আমার ব্যাংকে টাকা কমবে না বাড়বে? বলো তো। ব্যাংকে টাকা হ্রাস পাবে। তো ব্যাংকে টাকা যদি হ্রাস পায়, ব্যাংকও কি আমাদের চলতি সম্পদ, এই চলতি সম্পদ কি পাইছে আমাদের? হ্রাস পাইছে। হ্রাস পাইলে কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করো, এইটা ছাড়া আরো উপায় আছে। বাকিতে কিনতে পারে, কিসে? বাকিতে বা ধারে। তো বাকিতে বা ধারে করলে ওই ব্যক্তির কাছে প্রতিষ্ঠান আমার মানে আমি যদি কারোর কাছে বাকিতে কিনি তাহলে আমার কাছে ওই ব্যক্তি টাকা পায় না। তো এই প্রতিষ্ঠান আমার জন্য কি পাওনাদার হিসাবে কাজ করবেন। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব বা পাওনাদার যে নামই লিখি সমস্যা নেই, একই কথা, সিনোনিম। তাহলে আমি যদি চিন্তা করি তো প্রদেয় হিসাব কি আমাদের চলতি দায়। কেন চলতি দায়? কারণ এই টাকাটা আমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। আর পরিশোধটা 1 বছরের মধ্যেই সাধারণত করি, এই জন্য এটা কি বলি? আমি চলতি দায় বলি, ঠিক না? চলতি দায় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আমরা চাইলে আরেকটি উপায়ে করতে পারি, সেটা হলো যে বিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিলে। যদি বিলে কিনি তাহলে এই বিলের টাকাকে আমার পরিশোধ করতে হবে। যেহেতু আমাকে করতে হবে তাহলে এটা কি বিল হবে? প্রদেয় বিল। কি বিল হবে? প্রদেয় বিল। প্রদেয় মানে কি? দিতে হবে। তার মানে আমার এই বিলের টাকা সাধারণত বিলের একটা নির্দিষ্ট 1 বছরের মধ্যেই আমি টাকাটা কি করি, মানে লেনদেনটা হয়ে যায়। তো ট্রানজাকশন যদি 1 বছরের মধ্যেই আমরা করতে হয় তাহলে সাধারণত আমি কি চিন্তা করবো? চলতি দায়। কারণ আমার টাকাটা পরিশোধ করতে হবে। যেহেতু পরিশোধ করতে হবে তাহলে এটা আমার জন্য কি হবে? চলতি দায়। তাহলে প্রদেয় বিল হিসাব, তাহলে প্রদেয় বিল হিসাব এটা আমাদের কি চলতি দায়। এটা কি পাইছে? তখন বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেলে কি হবে? তো দেখো আমরা সাধারণত এই 4টা উপায়ে পণ্যদ্রব্য ক্রয় করতে পারি। এতটুকু কথা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি এতটুকু কথা বুঝি তাহলে আমরা জাবেদা আলোচনা করি। জাবেদার ভিতরে যে ছোট ছোট নোট লাগবে সেগুলো আমরা তখনই আলোচনা করে দেবো, ঠিক আছে? প্রথম কথা বুঝো, পণ্য ক্রয় করলে পণ্য হিসাবে কোনো হিসাব রাখা যাবে না। সেটাকে আমরা কি নামে রাখবো? ক্রয় হিসাব নামে রাখবো। এতটুকু কথা ক্লিয়ার? তাহলে প্রথম জাবেদাটায় আসি আমরা। ধরে লিখলাম পণ্য ক্রয় করা হলো। পণ্য
ক্রয় করা হলো 20,000 টাকা। কত টাকা? এখন এখানে একটু খেয়াল করো যে এখানে যে পণ্যটা আমরা ক্রয় করছি, ডাইরেক্ট বলে দিয়েছে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন পণ্য ক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানে কি হয়? খরচ বাড়ে। আচ্ছা, কিভাবে করছে কিছু বলা আছে? আচ্ছা, পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে কিভাবে আমি পণ্যটা ক্রয় করি, তাহলে বুঝতে হবে কি সেটা নগদে হয়েছে। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি জাবেদায় যাই, তাহলে আমি পণ্য ক্রয় করলে কি আমাদের ক্রয় হিসাব খরচ বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে আমি যদি খরচ বাড়ে তাহলে কি লিখবো? ক্রয় হিসাব আমাদের কি হয়েছে? প্রত্যক্ষ খরচ বৃদ্ধি পাইছে। তো বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। কত টাকা? 20,000 টাকা। আর আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। এটা আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদ হ্রাস পাইছে জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? 20,000। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে সেকেন্ড জাবেদে যদি আমরা আসি, যদি এভাবে লিখি, রাজীবের নিকট হতে 25,000 টাকার 25,000 টাকার পণ্য বাকিতে, আচ্ছা বাকিতে পরে লিখি, নগদে ক্রয় করা হলো। আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা কি লিখছি এখানে, যে রাজীবের নিকট হতে, এখানে একটা ব্যক্তির নাম উল্লেখ আছে ঠিক না? আবার কত টাকার পণ্য কিন্তু 25,000 টাকার পণ্য, তার মানে পণ্য ক্রয় করলে কি ক্রয় হিসাব হবে। তো পণ্য ক্রয় করছে কিসে? নগদে। এখন নাম আছে, কি আছে? নাম আছে। আবার প্রশ্ন নগদে হয়েছে এটা বলা হয়, তাহলে কি এটা বাকিতে হয়? তার মানে এটা নগদে হয়েছে। তো নগদের লেনদেনটা এই আগেরটার মতনই যাবে হবে। তাই ক্রয় করার ফলে কি হয়েছে? নগদ টাকা কমে গেছে, আর ক্রয় হিসাব আমাদের খরচটা বৃদ্ধি পায়। তাহলে কি লিখবো? ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 25,000 টাকা। এবং আমাদের এখানে কি হবে? নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা খেয়াল করি এই জাবেদাটাই যদি আমরা এই জাবেদারে রাখি, কিন্তু একটু ভিন্ন, মানে একটু কথা যদি আমি বাদ দিয়ে দিই, যেমন রাজীবের নিকট হতে 25,000 টাকার পণ্য, নগদের জায়গায় আমি যদি নগদটাকে সরায় দিয়ে বলি যে রাজীবের নিকট হতে 25,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এখানে দেখো শুধু নাম আছে, নগদ টাকা কি লেখা উল্লেখ আছে? নাই। নগদ যদি উল্লেখ না থাকে তার মানে বুঝতে হবে কি এটা আমার বাকিতে হয়েছে। তো তখন এই তিন নম্বর যাবে, তখন কি হবে? এখানে আমাদের নগদের পরিবর্তে হবে কি প্রদেয়, প্রদেয় হিসাব। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের নাম উল্লেখ থাকে প্রতিষ্ঠানে, তাহলে এই কাজটা করা উত্তম, যে অবশ্যই প্রদেয় হিসাব লিখবো। অনেক সময় দেখা যায় তোমরা এবং আমাদের অনেক বইতেও দেখা যায় কি লেখা থাকে নাম লেখা থাকলে এখানে প্রদেয় হিসাবের পরিবর্তে নামটাই লিখে দেয়। এটা একটা ঝামেলা হয়। কি ঝামেলা হয় বুঝো? নাম থাকলে আমি কিভাবে বুঝবো এটা প্রদেয় হিসাব না প্রাপ্ত হিসাব? ধরো আমাদের অনেক যোগ বিয়োগ করার পর নাম আসলো, ধরো রাজীব হিসাব, খতিয়ানে যায়, খতিয়ানে উদ্বৃত্ত বের করলাম, রাজীব হিসাব বের করলাম, ক্রেডিট পাশে এন্ট্রি বের করলাম, কোনো সমস্যা নেই। ক্রেডিট পাশে নাম দেখে বুঝতে দিল কি আমার এটা প্রদেয় হিসাব। এত ঝামেলা নেওয়ার চাইতে আমি মনে করি কি প্রদেয় হিসাব লিখে নামটা লেখা উত্তম না? তাহলে রাজীবের নাম দেখার আগে আমি জানি এটা প্রদেয় হিসাব। কথা কি বুঝতে পারছেন না বুঝে নাই? তো এই জন্য আমরা যেটা নাম থাকলে অবশ্যই প্রদেয় হিসাব লিখবো, লিখে তারপরে নাম থাকলে নামটা উল্লেখ করে দিব। তাহলে প্রদেয় হিসাব কি লিখবো? রাজীব। কত টাকা? প্রদেয় হিসাব রাজীব কি আমাদের চলতে দেয় না? তো চলতে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে, জন্য কি হবে? ক্রেডিট হবে। এতটুকু কথা কি বুঝে গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, আমরা যদি পণ্য দ্রব্যটা কিসে কিনতাম? চেকে কিনতাম, তাহলে কি হইতো বলতো? পণ্য, আচ্ছা এভাবেই লিখি, রাজীবের রাজীবের নিকট হতে চেকে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। এখানে যদি খেয়াল করো দেখো আমাদের আবার কি আছে? এখানে নাম আছে। তাহলে একটা জিনিস বুঝতে পারতে হবে যে নাম থাকলে যে বাকিতে হবে ব্যাপারটা এরকম না। তাহলে আমাকে পুরো লাইনটা কি করতে হবে? পড়তে হবে, ঠিক না?
তাহলে এখন রাজীবের নিকট হতে কিভাবে কিনছি আমি পণ্যটা? চেকে পণ্যটা আমি ক্রয় করি। চেকে যদি পণ্য ক্রয় করি তাহলে আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেটা টাকা কমে যাবে না কমবে না? কমবে। তার মানে চেকে হওয়ার কারণে আমাদের ব্যাংকে এখানে কি জড়িত হয়েছে না হয় নাই? হয়েছে। আর আমি কি গেছি? পণ্য গেছি। পণ্য ক্রয় করলে আমাদের খরচটা বাড়ছে না পায় নাই? বাড়ছে। তো রাজীবের কি এখানে কোনো গুরুত্ব আছে না নাই? নাই। রাজীবের নাম একটা এক্সট্রা ইনফরমেশন, আর কিছুই না। কথা কি বুঝতে পারছেন না বুঝি নাই? তাহলে এর যাবে দ্বারা কি দাঁড়াইতেছে আমাদের? যেহেতু আমি পণ্যটা ক্রয় করছি তাহলে ক্রয় হিসাবে আমাদের কি খরচটা বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে ক্রয় হিসাবে যদি আমাদের খরচটা বাড়ে তাহলে প্রত্যক্ষ খরচ এটা আমাদের কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। জন্য কি হবে? ডেবিট হবে। কত টাকা? 10,000 টাকা। আর এখানে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব চলতি চলতি সম্পদ আমাদের কি পাইছে? হ্রাস পাইছে। এই জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? মাথায় আসলো? আচ্ছা, এটা গেল। এরপরে যদি আমরা আরেকটা এন্ট্রি চিন্তা করি এভাবে করে, 80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যার 50% নগদে, 30% চেকে, 10% বিলে, 10% বিলে বিলের মাধ্যমে, 10% বিল আর কিছু লিখলাম না, এতটুকু লিখলে হবে। এবার একটু খেয়াল করো, এখানে আমাদের যদি 80,000 টাকার পণ্য তো আমরা ক্রয় করছি, এতে কোনো সন্দেহ নেই, আছে নাই? এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের পার্সেন্টেজ কত আসে? 50, 30 আর এখানে 10। আমরা জানি যে এই যে 80,000 টাকার, এই 80,000 টাকা কি 100%-এর মান? এই 100% মানের ভিতরে আমাকে এখানে কত টাকা আমি পাইছি, মানে কত টাকার ট্রানজাকশন আমি জানি? 90%-এর। তাহলে এখন আমি 10%-এর ট্রানজাকশন জানি না এবং প্রশ্ন উল্লেখ নাই, তাহলে কি 10% কি লেনদেন হয় নাই? হয়েছে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে এই পণ্যটা ক্রয় করলে কয়টা উপায় দিতে পারে? সর্বোচ্চ 4টা উপায়। কি কি উপায় দেওয়া আছে? নগদ, চেক আর বিল দেওয়া। তাহলে বাকি আছে কি? ধারে। তার মানে বাকি যে অবশ্যই 10%, এই 10% কিনে সম্পন্ন হয়েছে? বাকিতে। এই বাকির কথা অবশিষ্ট 10% বাকিতে উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, যেহেতু এই তিনটা টপিকে আমার দেওয়া, তিনটা উপায় দেওয়া আছে, বাকি আছে কে? একটাই। কি হিসাব? প্রদেয় হিসাব। মানে বাকি তো হয়েছে, তার মানে কি প্রদেয় হিসাব লিখতে হবে। তাহলে এর জাবেদা যদি আমি করতে চাই তাহলে আমার কি হয়েছে? পণ্যদ্রব্য তো খরচ তো বাড়ছে, এতে তো কোনো সন্দেহ নাই। কত টাকা খরচ বাড়ছে? 80,000 টাকার খরচ বাড়ছে। তাহলে এখানে আমি কি লিখবো? ক্রয় হিসাব। এটা আমাদের কি? প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ। এটা আমাদের কি হয়েছে? বৃদ্ধি পাইছে। জন্য কি হবে? ডেবিট হবে। কত টাকা? এই 80,000-এর 50%। তো 80,000 50% কত? 40,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, সরি সরি আমরা 80,000 টাকায় তো ক্রয় করছি, এরপরে নগদে আসবে। তো নগদে কত করছি? নগদান হিসাব আমাদেরকে চলতি সম্পদ কি হয়েছে? চলতি সম্পদ হ্রাস পেয়েছে, জন্য কি হবে? ক্রেডিট হবে। এখন নগদ কত টাকা দিচ্ছি? 50%। তার মানে 80,000-এর 50% নগদে করছি। তাহলে এখানে কত হবে? 40,000 টাকা নগদের হিসাব ক্রেডিট হবে। আর এই 80,000-এর 30% কিসে করছি? চেকে করছি। তাহলে 80,000-এর 30% যদি করি 3 আর 24, 24,000 টাকা কি হবে? বলো, চেকে হয়েছে। তারপরে কি ব্যাংক হিসাব হবে? ব্যাংক ব্যাংক হিসাব। এটা আমাদের কি? চলতি সম্পদ। এটা কি হয়েছে আমাদের? চলতি সম্পদ হ্রাস পাইছে, তুমি কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 24,000 টাকা। এরপরে দেখো 10% বিলে, তার মানে কি? প্রদেয় বিল কি আমাদের দায় না? তাহলে প্রদেয় বিল হিসাব, এটা হলো আমাদের চলতি দায়। এটা কি হয়েছে? বাড়ছে, জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 10%। তার মানে 80,000-এর 10% কত? 8,000 টাকা। কথা কি বুঝতে পারছি? আর বাকি যে 10% সেটা কি হয়েছে? বাকি তো হয়েছে, ধারে হয়েছে। তাহলে প্রদেয় হিসাব হবে। কি হবে? প্রদেয় হিসাব কি আমাদের? চলতি দায়। এই চলতি দায় কি হয়েছে আমাদের? বাড়ছে। চলতি দায় বাড়ার ফলে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কত টাকা হবে? 8,000 টাকা। দেখো তো বুঝছি কিনা, লজিক কি ক্লিয়ার? আচ্ছা, এত ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা তাহলে
5 4 মুছে দিয়ে 6 আসো। এবার একটু খেয়াল করো, এই পার্সেন্টেজটা বুঝছি না। এবার এইটাকে তোমার স্যাররা এত সহজভাবে না দিয়ে একটুখানি ট্রিকি করে দিতে পারে। ট্রিকি কি করতে পারে সেটা দেখো। ধরো এভাবে করে বললো যে 40,000 টাকার পণ্য ক্রয় ক্রয় করে 50% চেক ক্রয় করা হয়েছে, যার 50% চেকে। আধুনিক বলছেন, বললো কি 40,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যার 50% চেকে। এখন একটু খেয়াল করো তো, আমার বাকি 50%-এর কাজটা কি হবে? একটা প্রশ্ন। আমরা দেখো প্রথম জার্নালে শিখছিলাম যে কিছু উল্লেখ না থাকলে নগদ হয়েছে, তার মানে এখানে যেহেতু আমাদের কি চেকের কথা উল্লেখ আছে, কিসের কথা উল্লেখ আছে? চেকের কথা উল্লেখ আছে, তাহলে বাকি যে 50% সেটা কিসে হবে বলো? কিসে হবে? নগদে সম্পূর্ণ হয়েছে। তো নগদে যদি সম্পূর্ণ হয় তাহলে নগদ টাকা কি আমাদের হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? হ্রাস পাইছে। তাহলে এইবার যদি আমরা চিন্তা করি, জাবেদায় আমার কি হয়েছে? খরচ বাড়ছে না বাড়ে নাই? খরচ বাড়ছে। তাহলে ক্রয় হিসেবে আমি কি করবো? প্রত্যক্ষ খরচ এটা আমাদের কি পাইছে? বৃদ্ধি পাইছে। যেটা কি হবে? ডেবিট। কত টাকা? 40,000 টাকায় আমাদের খরচ বাড়ছে। কিন্তু এখানে আমরা 50% কিসে করছিলাম? চেকে। তাহলে ব্যাংকের টাকা কি হিসাবে আমাদের হ্রাস পাইছে। তাহলে ব্যাংক হিসাব চলতি সম্পদ হ্রাস পাইছে। তাহলে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 20,000 টাকা। আর বাকি যে 50% আছে এটা নগদে হয়েছে। কেন হয়েছে? কারণ উল্লেখ নাই, চেক ছাড়া আর কিছু উল্লেখ নাই। এবারে মাথায় রাখবা যে যদি কোনো পণ্যদ্রব্য বা কোনো সম্পদ যদি আমি ক্রয় করি, যদি বিল এবং ধারে করি, বিলে করি, ধারে করি, চেকে করি, 100% উল্লেখ থাকবে। বিলে করি, চেকে করি অথবা ধারে করি, এটা 100% উল্লেখ থাকবে। যদি দেখো ওই তিনটার কোনো একটা বাদ দিয়ে নগদ উল্লেখ আছে, তাহলে বাকিটাই ওইটা হিসেবে এইভাবে হিসাব। এই জিনিসগুলো একটু তোমাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। স্যাররা দুষ্টামি করে এরকম প্রশ্ন দিতে পারে। এখন স্যারদের দুষ্টামি তুমি থামাইতে পারবে না, তো তুমি তো পরীক্ষায় তোমার নাম্বার পাইতে হবে। তাহলে এই দুষ্টামিগুলা কিভাবে এড়াই যাবে সেটা বুঝাইতেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার ব্যাংক হিসাব লিখলাম, আর বাকিটা কি হবে? নগদান হিসাব। নগদ হিসাব কি আমাদের চলতি সম্পদ কি পাইছে বলো? হ্রাস পাইছে। হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। দেখো জাবেদাই ক্লিয়ার? আচ্ছা, এইবার এতক্ষণ ছিল আমাদের নর্মাল বেসমেন্ট জাবেদা আলোচনা করছি। এখন আমরা যদি চাই একটু অন্যভাবে আলোচনা করব, তাহলে দেখো আমাদের 7 নম্বর টপিক। দেখো যদি আমরা চিন্তা করি যে আমরা এতক্ষণ একটু আগে আলোচনা করছিলাম যে পণ্যদ্রব্যটা দেখতে হবে আমার কোন ধরনের পণ্যদ্রব্য, ঠিক না? তাহলে এবার খেয়াল করো, যদি এভাবে বলি বিক্রয়ের উদ্দেশ্যে, কি বললাম? বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে অথবা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। একটু খেয়াল করো যে আমরা এই যে আসবাবপত্রটা ক্রয় করছি, এই ক্রয়টা করছি কেন? পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা বুঝলাম বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা মানে কি? এটা আমার পণ্যদ্রব্য হয়ে গেছে। তাহলে পণ্যদ্রব্যই আমি ক্রয় করছি। এখানে আসবাবপত্র বলছে, কিন্তু এটা আসবাবপত্র লেখা যাবে না। কেন? কারণ এর উদ্দেশ্যটা কি? পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয় হওয়া মানে কি? এটা আমার পণ্যদ্রব্য হিসাবে কাজ করবে। তাহলে পণ্যদ্রব্য যদি আমি ক্রয় করি তাহলে কি লিখবো রে ভাই? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব তখন কি করবো? ক্রয় হিসাব আমাদের খরচ কি হয়েছে? বাড়ছে, জন্য কি হবে? ডেবিট হবে। আর নগদান হিসাব সম্পদ চলতি সম্পদ হ্রাস পেয়েছে, জন্য কি হবে? এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এইবার আসো আমরা এইটা সব মুছে দেই। এইবার আসো এই কথাটাকে যদি বুঝো তাহলে দেখো তো এটা যাবে তো এটা কি হয় আমার বলো তো একটু। আমরা 7 শেষ করলাম না? 8। ধরো
এভাবে লিখলাম, বিক্রয়ের উদ্দেশ্যে মণিহারি মণিহারি দ্রব্য ক্রয় করা হলো 2000 টাকা। এখন চিন্তা করো তো, আমি কিসের জন্য কিনছি? বিক্রয়ের জন্য। কি কিনছি? আমি বিক্রয়ের জন্য যা কিছু কিনি সেটা আমার কি পণ্য দ্রব্যে রূপান্তর হয়। তাহলে এখানে কি হবে যাবে, তারা বলো তো একটু। ক্রয় হিসাব ডেবিট আর, তাহলে কি লজিক গুলা কি মাথায় ঢুকতেছে, মুখস্থ ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা এন্ট্রি আমরা দেখি। ধর এভাবে বললাম যে জাপান থেকে 1 লাখ টাকার পণ্য দ্রব্য আমদানি করা হলো। একটু খেয়াল করো, এখানে আমরা কি বলছি দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে জাপান থেকে, তা জাপানকে আমার দেশের বাইরের একটা অংশ বুঝতেছি। তার মানে এটা আমি জাপান থেকে দেশের বাইরে বুঝতেছি, আবার এখানে বলেও দেওয়া আছে যে কি করছি, আমি আমদানি করছি। মানে কি আমার দেশের বাহির থেকে কোনো একটা দেশ থেকে আমি কি করছি, এই পণ্য দ্রব্যগুলো কিনছি, কি ক্রয় করছি। এখন চিন্তা করো, আমি যখন এখানে কিন্তু কোনো জায়গায় চেক উল্লেখ নেই আছে। একটা জিনিস বুঝো, যখন আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড করি আমরা, তখন ইন্টারন্যাশনাল ট্রেডের ভিতরে অবশ্যই কি হইতে হবে, টাকাটা ব্যাংক টু ব্যাংক আমাদের কি হয়, ট্রানজাকশন হয়। এলসির মাধ্যমে কি হয়, লেনদেনগুলো নিষ্পত্তি হয়। তো এলসি যখনই করতে যাবো তখন এলসি বলে কি লেটার অফ ক্রেডিট, বাংলায় বলি কি প্রত্যয়ন পত্র। তো এটা যখন থাকবে, তাহলে নিশ্চয়তা পত্র যখন আমার দিবে, তখন কি এটা লেনদেনটা কিসের মাধ্যমে হয়েছে? তার মানে এই আমদানি আমি কিসে, নগদে করতে পারছি? কিসে করছি? ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংকের মাধ্যমে যদি ক্রয় করি, তাহলে ব্যাংকের টাকা কম দিতে পারছে আমাদের, ব্যাংকের টাকা কি হ্রাস পেয়েছে না আমাদের। তো ব্যাংকের টাকা হ্রাস পায়, তাহলে ব্যাংক হিসাব কি হবে, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হবে। তাহলে এখানে কি লিখবো, ক্রয় হিসাব কি করবো আমরা, বলো। প্রত্যয় খরচ বৃদ্ধি পাইছে জন্য কি করবো, ডেবিট করব। আর 1 লাখ টাকা আমি চেকে মানে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করছি, জন্য কি ব্যাংকের টাকা আমাদের কি পাইছে, হ্রাস পাইছে। তাহলে ব্যাংক হিসাব আমাদের চলতি সম্পদ হ্রাস পাইছে, জন্য কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 1 লাখ টাকা। এতটুকু কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো আমরা একটু বারটা নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করব, বারটা। আচ্ছা খেয়াল করো, এখন দেখো বারটা নিয়ে আলোচনা করতে গেলে বারটার সম্পূর্ণ আলোচনাটা ক্রয় যাবে মানে ক্রয় হিসাবের জন্য আমাদের প্রয়োজন নেই, কিন্তু যতটুকু প্রয়োজন তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝানো। বারটা মানে কি, বারটা মানে হলো ছাড়। তার মানে কি, এটাকে ইংলিশে বলি কি আমরা, ডিসকাউন্ট। কি বলি, ডিসকাউন্ট। এখন এই ডিসকাউন্ট এই শব্দটা যদি চিন্তা করি, এটাকে আমরা আমাদের মেজরিটি বইতে দুইটা ভাবে আলোচনা করা আছে, কিন্তু আমরা চাইলে এটাকে তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো কারবারি বাট্টা, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, বুঝতে পারছেন? আরেকটা হলো পরিমাণ বাট্টা। কি বাট্টা, পরিমাণ বাট্টা। এটা অ্যাকচুয়ালি কি জানো, এটা আমাদের এই যে কারবারি বাট্টাটি একটা ভার্সন, আর কিছু না। তার মানে কারবারি বাট্টার মধ্যে একে ফালানো যায়, কিন্তু এর বৈশিষ্ট্য একটু ডিফারেন্স হওয়ার কারণে এটাকে আমরা আলাদা একটা সিরিজে ভাগ করছি। আর একটা হলো নগদ বাট্টা। কি বাট্টা, নগদ বাট্টা। এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। এখন এই যে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, এটা কখন সম্পন্ন হয়, যখন আমরা পণ্য কি করি, যখন আমরা কি করি, পণ্য ক্রয় করি অথবা কি করি, পণ্য বিক্রয় করি। পরিমাণ বাট্টা একই কথা, পণ্য ক্রয় করার সময় মানে পণ্য ক্রয় এবং বিক্রয় মানে জড়িত, একসাথে জড়িত বিষয়টা, ঠিক না? আমি যখনই ক্রয় করবো তখন কেউ না কেউ বিক্রি করছে, তার মানে কি এটা জড়িত। আর নগদ বাট্টার সময় দুইজন জড়িত। এটা হলো যে আমাদের দেনাদার আর পাওনাদারের পূর্ণ নিষ্পত্তির সময় যেই টাকাটা ছাড় দেওয়া হয় সেটা বলা হয় কি, নগদ বাট্টা। এখানে নগদ টাকা ছাড় দেওয়া হয়। তাহলে এটা কি করবো আমরা, প্রাপ্য হিসাব এবং প্রদত্ত হিসাব পরিশোধের সময় যেটা করি, ঠিক না? তাহলে এটাকে আমরা প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা নামে লিখি, প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা।
তার মানে প্রাপ্ত বার্তা মানে কি বুঝি আমরা, যে বার্তা যদি আমি পাওনাদার হই তাহলে আমি যে বার্তাটা পাবো সেটা কি প্রাপ্ত বার্তা। যেটা প্রদত্ত বার্তা কি, যে আমি দেনাদার কাছে যখন টাকাটা পেয়ে গেছি পূর্ণ স্ফূর্তিতে, তখন যে টাকাটা ছাড় দিতে সেটা কি আমাদের প্রদত্ত বার্তা। এখন এই তো বার্তাটা তো বুঝলাম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই নগদ বার্তাটা এখন বোঝার বিষয় না, এখন আমরা বুঝাবো না, আমরা পরে বুঝাবো। আমরা মেইনলি কারবারি বার্তা নিয়ে আলোচনা করবো। কারবারি বার্তা জিনিসটা কি আরেকটু স্পেসিফিক বুঝো। ধরো আমাদের একটা বই যদি কিনতে যাই লাইব্রেরিতে, একটা বইয়ের গায়ের দাম লেখা আছে ধরো 360 টাকা, ধরো 360 টাকা লেখা আছে। এখন এই 360 টাকাতে তুমি কি কিনতেছো, এটাতে বলা হয় লিখিত মূল্য। কি মূল্য? লিখিত মূল্য। এই লিখিত মূল্য থেকে তুমি ধরো কি করলাম, তোমাকে বললো যে আপনি 10% ছাড় আপনার দিলাম আমরা। তার মানে কি এখান থেকে তুমি কত টাকা, 36 টাকা বাদ যাবেন। তো 36 টাকা বাদ যাবে মানে কি 324 টাকায় তুমি কিনতেছো। তো 324 টাকায় কিনলা তুমি, এটা তোমার কি মূল্য? ক্রয় মূল্য। নেই ক্রয় মূল্য না, ক্রয় মূল্য। এখন এই যে তোমার ছাড়টা, এই যে এখানে যে তোমার ছাড় কত টাকা, বারটা কত টাকা বলো? 36 টাকা। এই 36 টাকা যে বাট্টাটা, এটা কখন হয়েছে? ক্রয় বিক্রয়ের সময় হয়েছে। তাহলে এই 36 টাকার বাট্টাটাকে আমরা কি বলবো? কারবারি বাট্টা। এখন মজার বিষয়টা খেয়াল করো, এই কারবারি বাট্টা আমাদের লেনদেন নয়। এটা কি লেনদেন নয়? কেন লেনদেন নয় এটা বুঝো। ধরো এই লাইব্রেরিওয়ালার যে 360 টাকা যে বইটা আমার কাছে 324 টাকা বিক্রি করেছে, সে কিন্তু 360 টাকা ক্রয় করছে, তার মানে তার আর্থিক কোনো পরিবর্তন হয় নাই। আবার আমি যে 324 টাকা কিনছি, মাঝখানে 36 টাকা, এটা আমারও কোনো পরিবর্তন আসে নাই। তাহলে এখন এই যে পরিবর্তন আসে নাই, আমাদের আর্থিক অবস্থা যে পরিবর্তন না আসার কারণে এই বার্তাটাকে আমরা কি লেনদেন হিসাবে কখনো বিবেচনা করি না। এত কথা বুঝতে পারছি? তার মানে পণ্য দ্রব্য যখন ক্রয় বিক্রয় হবে, তখন যদি কোনো বার্তার কথা উল্লেখ থাকে, সেটা কি বার্তা? কারবারি বার্তা। এতটুকু কথা ক্লিয়ার না? বুঝিনি? তার মানে আমরা যখন লেনদেন দিবে আমাদের ছাড়া, তখন আমার যদি কোনো কারবারি বার্তা উল্লেখ থাকার দরকার নেই। ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো বার্তা থাকে, সেটা কি বার্তা? কারবারি বার্তা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসে পরিমাণ বার্তা বলতে কি বুঝি। পরিমাণ বার্তা কারবারি বার্তারই একটা অংশ, বাট এটাকে একটু বলা হয় ভিন্নভাবে কি হবে দেখো। ধরো তোমাকে বললো যে আপনি যদি 0 থেকে 10 পিস প্রোডাক্ট নেন, ধরো তুমি বইয়ের কথাই বল, ধরো বই তো সাধারণত এরকম হবে না, ধরো কোনো একটা টপিকের কথাই বল, ধরো বইই বুঝো আপাতত সহজ ভাষায়। ধরো তুমি 0 থেকে 10 মানে কি, তুমি কোনো পিস না নাও, 0 না দিই 1 দিই, 1 থেকে 10 পিস যদি তুমি নাও, তোমাকে ধরো ডিসকাউন্ট দেবো 2%। কয় পার্সেন্ট? 2%। তারপর বললো যদি আপনি 11 থেকে 50 পিস নেন, আপনাকে আমি ডিসকাউন্ট দেবো 5%। আপনি 51 থেকে 200 পিস নিলে আমি আপনাকে বার্তা দিব 6%। আপনি 201 থেকে 1000 পর্যন্ত নিলে আমি আপনাকে দিব 10%। এই দেখো পরিমাণের চেঞ্জ হওয়ার কারণে আমাদের যে বার্তা যে চেঞ্জ হয়, এইটাকে বলা হয় পরিমাণ বার্তা। তবে এটা ক্রয় বিক্রয়ের সময়ই হয়, অন্য কোনো সময় হয় কিন্তু আমাদের পরীক্ষার সময় পরিমাণ বার্তা নিয়ে কোনো অঙ্ক থাকে না, ওই জাস্ট দিয়ে দেয় 10%, 12%। তা আমরা জানি না এটা পরিমাণের কারণ হয়েছে নাকি ক্রয় বিক্রয়ের কারণ হয়েছে, বুঝতে পারছি? কিন্তু পরিমাণ বার্তাও কি একটা টপিক আছে, এটা আমাদের পাঠ্য বইতে অনেক বইতেই নাই, আবার আমাদের ক্লাসে কোনো সময় আলোচনা করা হয় না। তাহলে পরিমাণ বার্তা নিয়ে ক্লিয়ার? তো পরিমাণ বার্তা আর কারবারি বার্তা দুইটা আলাদা বিষয় না, একই বিষয় কিন্তু কনসেপচুয়াল জায়গায় একটু ভিন্নতা আছে। কারবারি বার্তা একেবারে ফিক্সড 10% মানে 10%, কিন্তু এখানে 10% মানে 10%, 10% 2% হইতে পারে। কথা বুঝতে পারছি? পরিমাণ আপ ডাউন করলে বার্তাটাও কি আপ ডাউন করে, এটাকে বলা হয় পরিমাণ বার্তা। কথা কি বুঝতে পারছি? তাহলে আসো এটা নিয়ে আমরা একটু কাজ করি। তার মানে কি এতটুকু বুঝতে পারলাম যে কারবারি বার্তা থাকলে আমার শুধু দামটা কমানো হবে, আর কোনো কাজ নাই। কথা কি বুঝতে পারছি এতটুকু? তাহলে এখন এটার উপরে আমরা জাবেদা করি কিছু। আচ্ছা, আমরা লাস্ট কত বন্ধ করছিলাম জাবেদা মনে আছে? 9। তাহলে 10 নম্বর লিখি। ধরে লিখলাম 10% বার্তায় 1 লক্ষ টাকার পণ্য দ্রব্য ক্রয় করা হলো, যার 40% নগদে, 20% চেকে, 10% বাকিতে এবং অবশিষ্ট
অবশিষ্ট 30% বিলের মাধ্যমে। তাহলে এবার একটু খেয়াল করো, এখানে আমাদের পার্সেন্টেজটা যদি কাউন্ট করি, দেখো এখানে পার্সেন্টেজ হয়ে যায় কত পার্সেন্ট, একটু খেয়াল করো তো। এখানে 10% আছে বাট্টা, এখানে 40% নগদ, 20% চেকে, 10% বাকিতে, আর হলো 30% বিলে। তাহলে হয়ে যায় 100, টোটাল কত হয়ে যায় 110%। আমরা বলছিলাম যে কোনো সংখ্যাটা নিতে কত পার্সেন্ট, 100%। তাহলে এখানে 110%, তাহলে কি এখানে ভুল দেওয়া আছে? না, ভুল দেওয়া নেই, একেবারে ঠিকঠাক দেওয়া আছে। এখানে প্রথম কাজ হলো এই পার্সেন্টেজগুলো বিবেচনা করার আগে আমাকে এই কারবারি বার্তাটা সবার আগে এখান থেকে বাদ দিতে হবে। এটা কারবারি বার্তা বুঝলাম কিভাবে, এখানে আমি পণ্যটা কি করছিলাম, তার মানে ক্রয় করার সময় যদি কোনো বার্তার কথা উল্লেখ থাকে সেটা কি বার্তা, ক্রয় বার্তা। আর এই ক্রয় বার্তাকে আমাদের কারবারি বার্তা হিসেবে বিবেচনা করি আমরা। তাহলে এবার যদি চিন্তা করি, তাহলে এই যে 1 লাখ টাকা থেকে 10% কি করবো, সবার আগে বাদ দিব। তার মানে মূল্য কত দেয়, 90,000 টাকা। তাহলে 90,000 টাকার পণ্য অ্যাকচুয়ালি আমি ক্রয় করছি। 90,000 টাকার 40% নগদে, 20% চেকে, 10% বাকিতে এবং 30% বিল হয়েছে। লজিক কি বুঝতে পারছি? তাহলে 110% হলে কোনো সমস্যা নাই, আগে 10% বাদ দিব, পরে 100% কাজ করবো। কথা বুঝতে পারছেন? তাহলে এবার জাবেদা করলে কি আসে বলো তো একটু আমাকে। দেখো, তাহলে এখানে আমি ক্রয় করার ফলে ক্রয় হিসাব আমাদের খরচটা কি বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 90,000 টাকা। এরপরে দেখো আমাদের নগদে ক্রয় করার ফলে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব এটা আমাদের চলতি সম্পদ হ্রাস পাইছে, জন্য কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 40%, তাহলে 36,000 টাকা। তারপরে চেকে করছি, ঠিক না, তাহলে ব্যাংকের টাকা আমাদের কি হ্রাস পাইছে, তাহলে ব্যাংক হিসাব আমাদের কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 20%, 18,000 টাকা। তারপরে দেখো বাকিতে তাহলে কি হবে, প্রদেয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত পার্সেন্ট, 10%, তার মানে 9,000 টাকা। আর বিলে করার কারণে কি প্রদেয় বিল, প্রদেয় বিল কি 30%, তাহলে কত, 90, 27,000 টাকা। তাহলে প্রদেয় বিল হিসাব এটাও কি আমাদের চলতি দায় বাড়ছে, তাহলে কি হবে, চলতি দায় বাড়লে কি হবে, ক্রেডিট হবে। তাহলে 27,000 টাকা কি হবে, ক্রেডিট হবে। দেখো তো এতটুকু কনসেপ্ট বুঝতে পারছি কিনা, হ্যাঁ মাথায় আসলো? আচ্ছা ঠিক আছে। এবার এই কথাটা যদি আমি এই লাইনটাই থাকবে অ্যাজ ইট ইজ, এই লাইনটাই আছে, এজ বুঝতে পারছি। এবার অ্যাজ ইট ইজ এই লাইনটাই আছে, কিন্তু আমি এখানে একটা জিনিস আমি কি করে দিব, চেঞ্জ করে দিব, কথাটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। কি বলবো, এখানে দেখো 10, এই দেখো চেঞ্জটা আমি অন্য কায়দায় লিখি, 10% বাট্টা বাদে, 10% বাট্টা বাদে কত টাকা কিনছি আমি, 1 লাখ টাকার পণ্য দেবো, ক্রয় করা হলো, যার এবার বলা আছে। তার মানে এখানে একটু খেয়াল করো, এখানে এই 10% অলরেডি বাদ দেওয়া আছে, কি করা আছে, তার মানে এই 1 লাখ টাকা থেকে 10% বাদটা অলরেডি বাদ দেওয়া আছে। তার মানে কি এই 1 লাখ টাকা এখানে কি আমাকে ক্রয় করছি আমি, এই 1 লাখ টাকার 40% নগদে, 20% চেকে, 10% বাকিতে, অবশ্যই 30% কিসে, বিলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে এইবার আমরা আসো মেইন আলোচনায় আসি। তাহলে এখানে আমাদের তাহলে ক্রয় হিসাবে কত হবে, এখানে 1 লাখ টাকা। বুঝতে পারছেন না, বুঝি নাই? 40% বলছে, তাহলে 40% মানে কি 40,000 টাকা। এখানে তাহলে 11 নম্বর হবে। তারপরে এখানে কত হবে, 20%, তাহলে কত, 20,000, এরপরে 10,000, এরপরে 30, নাকি? দেখো তো লজিকটা কি বুঝতে পারছি? তার মানে যদি বাদে বলে তাহলে আমি আবার নতুন করে এখান থেকে বাদটা বাদ দিব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার কনসেপ্ট, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ক্রয় সংক্রান্ত আরো কিছু এন্ট্রি আছে যেগুলো চেক নিয়ে একটু আমাদের গ্যাঞ্জাম হবে। যেমন তোমাকে বললো যে পূর্বে প্রাপ্ত চেকে মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় করা হলো, এখানে নগদান হিসাব হবে। কেমন হবে, আমরা চেকের যে জাবেদা সেখানে লজিক দিয়ে বুঝাবো। চেকের আলোচনা যখন আমরা করব তখন বিক্রয়ের আলোচনাও আসবে, ক্রয়ের আলোচনাও আসবে, অন্যান্য আলোচনা আসবে, তো ওটা মিক্সচার থাকবে। তো মিক্সচারের জন্য আমরা আলাদা পার্ট করে তোমাদের বুঝাবো। কথা বুঝতে পারছি? তাহলে ব্যাংক হিসাব মানে ব্যাংক রিলেটেড মানে চেক রিলেটেড যে কনসেপ্টগুলো আছে, এগুলো ঝামেলা হতে পারে পরীক্ষায়, সেই ঝামেলাগুলো নিয়ে আমরা আলাদা একটা পার্টে আলোচনা করব। তো আপাতত ক্রয়ের, আচ্ছা ক্রয়ের সাথে আরও কিছু কনসেপ্ট আছে, যেমন চেক নিয়ে বললাম একটা কনসেপ্ট, যেটা আমরা পরে পড়াবো। আবার আমাদের এটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারে খুব বেশি আছে, ইন্টারে ভার্সিটিতে 9, 10-এ খুব বেশি আসে না বললেই চলে, কিন্তু ইন্টার থেকে শুরু করে সেটা আলটিমেটলি লাইফের শেষ টাইম পর্যন্ত আমাদের ক্রয় এবং বিক্রয়ের সাথে একটা কনসেপ্ট আছে, সেটা হলো ভ্যাট। এই ভ্যাট নিয়ে আমরা খুব সুন্দর আলোচনা করবো, অনেক লম্বা সময় নিয়ে আলোচনা করব। ভ্যাট কেন, ক্রয় ভ্যাট যখন আমরা দিই তখন আমরা ক্রয় হিসাব
আর ক্রয় ভ্যাটের টাকা কেন ডেবিট পাশে লিখি, বিক্রয়ের সময় কেন ক্রেডিট পাশে লিখি ভ্যাট, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। কথা বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে ক্রয়ের জাবেদা শেষ।